আজ থেকে প্রায় ১৭০ বছর আগের কথা। ভারতের এক সাধারণ সিপাহী যার নাম ছিল মঙ্গল পাণ্ডে, তার সামনে রাখা হলো একটি নতুন রাইফেল। এই রাইফেলটি ব্রিটিশদের তৈরি, কিন্তু এই রাইফেলটি সিপাহীর মনে এমন এক প্রশ্ন তৈরি করলো যার উত্তর খুঁজতে গিয়ে ভারত জুড়ে জন্ম নিল এক ভয়ঙ্কর বিদ্রোহ। কি ছিল সেই প্রশ্ন, আর কেনই বা একটি সাধারণ রাইফেলের জন্য ভারত জুড়ে প্রথম স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বলে উঠেছিল? নমস্কার সবাইকে, আমি বিক্রম। আর সবার কাছে একটা বিশেষ অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এটা সবার জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। সেদিনের ভারত ছিল অনেকটাই ভিন্ন। মুঘল সাম্রাজ্যের প্রায় ভেঙে পড়ার পথে। এমন সময়ে সমুদ্র পথে এসে পৌঁছায় একদলীয় ইউরোপীয় বণিক, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের আসল উদ্দেশ্য ছিল বাণিজ্য, মশলা, সিল্ক, তুলো নিয়ে যাওয়া, তার বিনিময়ে সোনা রূপো আনা। ১৬০০ সালে লন্ডনে গঠিত হয় এই কোম্পানি, আর ১৬১২ সালে সুরাটে তারা প্রথম কারখানা স্থাপন করে। শুরুর দিকে তারা মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবসা করলেও ধীরে ধীরে তাদের চোখ পড়ে ভারতের অপরিসীম সম্পদ আর দুর্বল রাজনীতির উপর। বছরের পর বছর ধরে তারা শুধু ব্যবসা করেই থেমে থাকলো না, বরং সেনা গড়ে তুললো, বানালো, আর সুযোগ পেলেই যুদ্ধ করলো। যেমন ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা মির্জাপুরের পাশে নিয়ে জয়লাভ করলো। এই বিজয় ছিল তাদের প্রথম ও বড় রাজনৈতিক দখল। এরপরে ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে জিতে তারা বাংলায় দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার পায়। তবে বাণিজ্য কোম্পানি থেকে তারা উঠলো এক শাসক শক্তি। তো এই শাসক ভারতীয়দের জন্য একদমই সুখের ছিল না। কৃষকদের উপর বাড়তি কর চাপানো হলো, ফসল নষ্ট হলে আর মাফ হয়নি, শিল্প ধ্বংস হলো, বিশেষ করে বাংলার বুনন শিল্প। হাজার হাজার কারিগর কাজ হারিয়ে পথে বসলো। আরেকদিকে রাজাদের গদি কিনে নেওয়া শুরু হলো ডক্ট্রিন অফ ল্যাপস নামে একটি নীতি তৈরি করে, যেখানে কোনো রাজা উত্তরাধিকারী না থাকলে তার রাজ্য সরাসরি ব্রিটিশদের হাতে চলে যাবে। যেমন ঝাঁসি, নাগপুর, এমন বহু রাজ্য এই নীতিতে কিনে নেওয়া হয়। সবচেয়ে বড় অসন্তোষ তৈরি হলো সেনাবাহিনীতে। অধিকাংশ সিপাহী ছিল ভারতীয়, তো তাদের পদমর্যাদা, বেতন, সুযোগ সবকিছুই বৈষম্য ছিল। শুধু তাই নয়, ইংরেজদের আচরণ অনেকের কাছে ধর্মীয় অপমান হিসাবেও ধরা হয়। লোকেরা মুখে মুখে খবর ছড়াতে লাগলো ইংরেজরা নাকি হিন্দু মুসলিম উভয়ই ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এই ক্ষোভে আগুন ধরিয়ে দিল একটি ঘটনা, তুজকাণ্ড। ১৮৫৭ সালে নতুন এনাফিল্ড রাইফেল চালু হয়। এর কার্তুজ মুখ দিয়ে কাটতে হয়, মানে যে বোমাটা থাকে তার বারুদটা। গুজব রটে গেল কার্তুজে নাকি গরু ও শূকরের চর্বি লাগানো। আর হিন্দুদের কাছে গরু এক পবিত্র, মুসলিমদের কাছে শূকর অপবিত্র, তাই দুই সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানল। ১৯৫৭ মিরাটে ৮৫ জন সিপাহী এক কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করল, গ্রেপ্তার করে কারাদণ্ডে দেওয়া হলো। পরদিন সকাল ১০ই মে মিরাটের সিপাহীরা জেল ভেঙে সাথীদের মুক্তি করলো, ইংরেজ অফিসারদের হত্যা করলো, আর ঝড়ের মতো রওনা দিল দিল্লির দিকে। তাদের উদ্দেশ্যে একটাই, সম্রাট বাহাদুর শাহ জাফরাকে স্বাধীন ভারতের নেতা ঘোষণা করা। দিল্লিতে পৌঁছে তারা লাল কেল্লায় গিয়ে সম্রাটের সামনে দাঁড়ালো। বৃদ্ধ সম্রাট প্রথমে দ্বিধায় বললেও শেষ পর্যন্ত বিদ্রোহের আহ্বান গ্রহণ করতে হলো। দিল্লি থেকে বিদ্রোহ ছড়িয়ে পড়লো কানপুর, লখনৌ, ঝাঁসি, গলিয়ার পর্যন্ত। পুরে নানা সাহেব নেতৃত্ব দিলেন। লখনৌতে বেগম হজরত মহল, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, তিয়াটোপি গরিলা যুদ্ধ চালানোর ইংরেজদের বিরুদ্ধে। হিন্দু ও মুসলিম, রাজা, সিপাহী, কৃষক সবাই যেন এক পতাকার তলাকায় একত্রিত। কিন্তু ইংরেজরা এত সহজে তো হার মানার পাত্র ছিল না। পাঞ্জাবে ও নেপাল থেকে নতুন সেনা নিয়ে এলো। ১৮৫৭ সেপ্টেম্বর দিল্লিতে দখল করে বাহাদুর শাহকে বন্দী করলো। রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হলো, যেখানে ১৮৬২ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ। লখনৌ, ঝাঁসি সব জায়গায় রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহী দমন হলো। রানী লক্ষ্মীবাই গলিয়ারের যুদ্ধের বিরুদ্ধে বীরত্বের সাথে শহীদ হয়ে গেল। বিদ্রোহ ব্যর্থ হলেও ইতিহাস বদলে গেল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল। ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে গেল। সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা কমানো হলো, বিভাজন নীতি ও জোরদার করা হলো, আর ধর্ম রাজনীতির ক্ষেত্রে ইংরেজরা আরো সাবধান হয়ে গেল। তবুও ১৮৫৭ সাল ছিল প্রথম মুহূর্ত যখন ভারত একত্রে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। হাজারো অজানা শহীদের রক্তে লেখা সেই ইতিহাস আজও আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা সহজে আসে না, দাম চুকাতে হয় রক্ত দিয়ে।